আসসালামু আলাইকুম। আজ আপনারা শুনবেন হুমায়ুন আহমেদের মিসির আলি সিরিজের উপন্যাস দেবী। মিসির আলি সাহেব দেখলেন তার ঘরের সামনে 4টি মেয়ে দাঁড়িয়ে আছে। কোনো টিউটোরিয়াল ক্লাস আছে নাকি? আজ বুধবার, টিউটোরিয়াল ক্লাস থাকার কথা নয়, তবে কে জানে, হয়তো নতুন রুটিন দিয়েছে। তিনি এখনো নোটিশ পাননি। এই, তোমাদের কি ব্যাপার? মেয়েগুলো জড়সড় হয়ে গেল। কি, তোমাদের সঙ্গে আমার কোনো ক্লাস আছে? জি না স্যার। তাহলে কি কিছু বলবে? স্যার, নোটিশ বোর্ডে আপনি একটা নোটিশ দিয়েছিলেন, সেই জন্য এসেছি। কিসের নোটিশ? তিনি ভ্রু কোঁচকালেন। মেয়েগুলো মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। কি নোটিশ দিয়েছিলাম? স্যার, আপনি লিখেছিলেন কারো ইএসপি আছে কিনা আপনি পরীক্ষা করে বলে দেবেন। মিসির আলি সাহেবের সমস্ত ব্যাপারটা মনে পড়ল। মাস 2 আগে এরকম একটা নোটিশ দিয়েছিলেন ঠিকই, কিন্তু এই প্রথম 4 জনকে পাওয়া গেল যারা উৎসাহী এবং সবকটি মেয়ে। মেয়েগুলো রোগা। তার মানে কি ইএসপির ব্যাপারে রোগা মেয়েরাই বেশি উৎসাহী? তিনি মনে মনে একটা নোট তৈরি করলেন এবং তৎক্ষণাৎ তার মনে হলো বিষয়টি ইন্টারেস্টিং। একটা সার্ভে করা যেতে পারে। এসো তোমরা, ঘরে এসো। তোমরা তাহলে জানতে চাও তোমাদের ইএসপি আছে কি না? মেয়েগুলো কথা বলল না, যেন একটু ভয় পাচ্ছে। মুখ সবারই শুকনো। বসো তোমরা, চেয়ারে আরাম করে বসো। ওরা বসলো। মিসির আলি সাহেব একটা সিগারেট ধরালেন, নিচু গলায় বললেন, সব মানুষের মধ্যেই ইএসপি কিছু পরিমাণে থাকে। টেলিপ্যাথির কথায় ধরো, তোমাদের নিজেদেরই হয়তো এ বিষয়ে অভিজ্ঞতা আছে। সহজ উদাহরণ হচ্ছে, ধরো একদিন তোমাদের মনে হলো অমুকের সঙ্গে দেখা হবে। যার সঙ্গে দেখা হবার কথা মনে হচ্ছে সে কিন্তু এখানে থাকে না, থাকে চিটাগাং। কিন্তু সত্যি সত্যি দেখা হয়ে গেল। কি হয় না এরকম? মেয়েগুলো কিছু বলল না। এর মধ্যে একজন রুমাল দিয়ে কপাল মুছতে লাগলো। মেয়েটি ঘামছে, নার্ভাস হয়ে পড়েছে মনে হয়। নিশ্চয়ই ব্লাড প্রেশার বেড়ে গেছে। মিসির আলি বিস্মিত হলেন। নার্ভাস মেয়েটির দিকে তাকিয়ে বললেন, এই বিষয়ে চর্চা এখনো বিজ্ঞানের পর্যায়ে পড়ে না। বেশিরভাগ সিদ্ধান্তই অনুমানের উপর। তবে আমেরিকায় একটি ইউনিভার্সিটি আছে, ডিউক ইউনিভার্সিটি। ওরা কিছু কিছু এক্সপেরিমেন্টাল কাজ শুরু করেছে। মুশকিল হচ্ছে ফলাফল সবসময় রিপ্রডিউসিবল নয়। মিসির আলি সাহেব ড্রয়ার খুলে 10টি চৌকো কার্ড টেবিলে বিছালেন। হাসি মুখে বললেন, পরীক্ষাটি খুব সহজ। এই কার্ডগুলোতে বিভিন্ন রকমের চিহ্ন আছে, যেমন ধরো ক্রস, স্কয়ার, ত্রিভুজ, বিন্দু। কোনটিতে কি আছে সেটা অনুমান করতে চেষ্টা করবে। 2-1 বার কাকতালীয়ভাবে মিলে যাবে, তবে ফলাফল যদি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হয় বুঝতে হবে তোমাদের ইএসপি আছে। এখন এসো দেখি, কে প্রথমে বলবে? তোমার নাম কি? নীলুফার। হ্যাঁ নীলুফার, তুমি প্রথম চেষ্টা করো, যা মনে আসে তাই বলো। আমার কিছু মনে আসছে না। তাহলে অনুমান করে বলো। মেয়েটি বলতে পারল না, তার সঙ্গীরাও না। মিসির আলি হাসতে হাসতে বললেন, না, তোমাদের কারো কোনো ইএসপি নেই। ওরা যেন তাতে খুশি হলো। মিসির আলি গম্ভীর গলায় বললেন, আধুনিক মানুষদের এসব না থাকতে নেই, এতে অনেক জটিলতা তৈরি হয়। কি জটিলতা? আছে আছে। বলুন না স্যার। মিসির আলি লক্ষ্য করলেন নীলুফার নামের মেয়েটি কথা বলছে, স্পষ্ট সতেজ গলা। অন্য আরেকদিন বলবো, আজ তোমরা যাও।
নীলুফার বলল, এমন কিছু কি আছে স্যার যা করলে ইএসপি হয়? লোকজন বলে প্রেমে পড়লেও এই ক্ষমতাটা অসম্ভব বেড়ে যায়। আমি ঠিক জানি না। তোমরা যদি কেউ কখনো প্রেমে পড়ো তাহলে এসো, পরীক্ষা করে দেখব। কথাটা বলেই মিসির আলী অপ্রস্তুত বোধ করলেন। ছাত্রীদের এটা বলা ঠিক হয়নি। কথাবার্তায় তার আরও সাবধান হওয়া উচিত। এরকম হালকা ভঙ্গিতে কথা বলা ঠিক হচ্ছে না। স্যার, আমরা যাই। আচ্ছা ঠিক আছে, দেখা হবে। মিসির আলী নিজের টিচার্স লঞ্চে চা খেতে এলেন। বেলা প্রায় ৩টা। লঞ্চে লোকজন নেই। পলিটিক্যাল সায়েন্সের রশিদ সাহেব এক কোণায় বসেছিলেন। তিনি অস্পষ্ট স্বরে বললেন, মিসির সাহেব, অনেকদিন পর মনে হয় এলেন এদিকে। চা খাবেন? কে যেন বলছিল আপনি নাকি ভূতে ধরা সারাতে পারেন, ঠিক নাকি? জি না, আমি ওঝা নই। রাগ করলেন নাকি? আমি কথার কথা বললাম। না, রাগ করব কেন? আচ্ছা মিসির আলী সাহেব, আপনি ভূত বিশ্বাস করেন? না। রশিদ সাহেব উৎসাহী হয়ে উঠলেন। আত্মা? আত্মায় বিশ্বাস করেন? না ভাই, আমি একজন নাস্তিক। আত্মা নিয়েই এই জিনিসটা কি আপনি প্রমাণ করতে পারবেন? কি কি যুক্তি আছে আপনার হাতে? মিসির আলী একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। রশিদ সাহেব বললেন, আত্মা যে আছে এর পক্ষে বিজ্ঞানীদের কিছু চমৎকার যুক্তি আছে। থাকলে তো ভালোই। বিজ্ঞানীরা জড়জগৎ বাদ দিয়ে আত্মা টাত্মা নিয়ে উৎসাহী হলেই কিন্তু ঝামেলা। রশিদ সাহেব, আমার মাথাটা ধরেছে। এ নিয়ে আর কথা বলতে চাই না, কিছু মনে করবেন না। মিসির আলী চা না খেয়েই উঠে পড়লেন। তার সত্যি সত্যি মাথা ধরেছে, প্রচণ্ড ব্যথা। বড় রকমের কোনো অসুখের পূর্ব লক্ষণ। নীলু ইউনিভার্সিটি থেকে ফিরে এসে দেখে তার বিছানার উপর চমৎকার একটি প্যাকেট পড়ে আছে। ব্রাউন কাগজে মোড়া, প্যাকেটে গোটা গোটা করে তার নাম লেখা। নীলুর বুক কেঁপে উঠল। বিলুর চোখে পড়েনি তো? বিলুর খুব খারাপ অভ্যাস আছে। অন্যের চিঠি খুলে খুলে পড়বে, হাসাহাসি করবে। নীলু দরজা বন্ধ করেই প্যাকেটটি খুলল। ছোট্ট চিঠি, কিন্তু কি চমৎকার করেই না লেখা। কল্যাণী আসু, ইচ্ছা করেই তোমাকে আমি কম লিখি। তোমার চিঠি পড়ে পড়ে খুব মায়া জন্মে যায়। এ বয়সে আমার মায়া বাড়াতে ইচ্ছা করে না। মায়া বাড়ালেই কষ্ট পেতে হয়। আরেকটি সামান্য উপহার পাঠালাম, গ্রহণ করলে খুব খুশি হব। আহমেদ সাবেদ। উপহারটি বড় সুন্দর। নীল রঙের একটি ডায়েরি, অসম্ভব নরম প্লাস্টিকের কভার, যেখানে ছোট্ট একটি শিশুর ছবি। পাতাগুলো হালকা গোলাপি। প্রতিটি পাতায় সুন্দর সুন্দর 2 লাইনের কবিতা। ডায়েরিটির প্রথম পাতায় ইংরেজিতে লেখা, আই উইশ আই কুড বি 18 এগেন। এএস। পড়তে গিয়ে কেন জানি নীলুর চোখে জল এলো। একজন সম্পূর্ণ অজানা অচেনা মানুষের জন্যে মন কেমন করতে লাগলো। লোকটি দেখতে কেমন কে জানে। সুন্দর নয় নিশ্চয়ই, বয়স্ক মানুষ, হয়তো চুল টুল পেকে গেছে। তাতে কিছু যায় আসে না। মানুষের বয়স হচ্ছে তার মনে। মন যতদিন কাঁচা থাকে ততদিন মানুষের বয়স বাড়ে না। এই লোকটির মন অসম্ভব নরম, শিশুর মতো নরম। নীলুর মনে হলো এই লোকটি স্বামী হিসেবে অসাধারণ ছিল। তার স্ত্রীকে নিশ্চয়ই সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসেছে। নীলু রাতের বেলা দরজা বন্ধ করে দীর্ঘ একটা চিঠি লিখল। আপনি এমন কেন? নিজের কথা তো কিছুই লেখেননি, অথচ আমি আমার সমস্ত কথা লিখে বসে আছি। তবু মনে হয় সব বুঝি লেখা হলো না। অনেক কিছু বুঝি বাকি রয়ে গেল।
আপনি আমাকে এত সুন্দর সুন্দর উপহার দিয়েছেন, কিন্তু আমি তো আপনাকে কিছুই দিইনি। আমার কিছু একটা দিতে ইচ্ছে করে, কিন্তু আমি তো জানি না আপনি কি পছন্দ করেন। আচ্ছা, আপনি কি টাই পরেন? তাহলে লাল টকটকে একটা টাই আপনাকে দিতে পারি। জানেন, পুরুষ মানুষের এই একটি জিনিস আমি পছন্দ করি। কিন্তু হয়তো আপনি টাই পরেন না, ঢিলে ঢালা ধরনের মানুষদের মতো চাদর গায়ে দেন। আপনার সম্পর্কে আমার খুব জানতে ইচ্ছা করে। একদিন আসুন না আমাদের বাসায়, 1 কাপ চা খেয়ে যাবেন। জানেন, আমি খুব ভালো চা বানাতে পারি। অন্য কেউ চা বানিয়ে দিলে আমার বাবা খেতে পারেন না, সব সময় আমাকে বানাতে হয়। গত রোববারে কি হলো জানেন? রাত 3টেই বাবা আমাকে ডেকে তুললেন। মা, 1 কাপ চা বানাতো, বড্ড চায়ের তৃষ্ণা পেয়েছে। আপা, দরজা বন্ধ করে কি করছো? নীলু অপ্রস্তুত হয়ে দরজা খুলল। বিলু দাঁড়িয়ে আছে, সন্দেহজনকভাবে তাকাচ্ছে। কি করছিলে? কিছু করছিলাম না। বিলু বিছানায় এসে বসল। আপা, তোমার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি। কি পরিবর্তন? অস্থির অস্থির ভাব, লক্ষণ ভালো না আপা। বলো তো কি হয়েছে? কি আবার হবে? তোর শুধু উল্টাপাল্টা কথা। কিছু একটা হয়েছে আপা, আমি জানি। কি যে বলিস! আমার কাছে লুকাতে পারবে না আপা, আমার চোখকে ফাঁকি দেয়া মুশকিল। যা ভাগ, পাকনামো করিস না। বিলু গেল না, কাপড় ছাড়তে ছাড়তে বলল, রানু আপাকেও বললাম তোমার পরিবর্তনের কথা, তারও ধারণা তুমি কারো প্রেমে পড়েছ। আমার খেয়ে দেয়ে কাজ নেই, তাছাড়া প্রেমটা আমার সঙ্গে করবে কে? চেহারার এই তো অবস্থা। খারাপ অবস্থাটা কি? রংটা একটু ময়লা, এছাড়া আর কি? নীলু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। নিঃশ্বাস ফেললে কেন আপা? নিজের চেহারা সম্পর্কে তোমার এমন খারাপ ধারণা থাকা উচিত নয়। উচিত নয় কেন? সুন্দরী মেয়েদের অনেক রকম প্রবলেম থাকে। কি প্রবলেম? রানু আপার মাথা খারাপ, সেটা তুমি জানো? কি বলিস এসব? ঠিকই বলছি। আকবরের মা একদিন দুপুরে কি জন্য যেন গিয়েছিল, শোনে রানু আপা নিজের মনে হাসছে আর কথা বলছে। তাই নাকি? হ্যাঁ, কথাগুলো বলছে আবার 2 রকম গলায়। আকবরের মা প্রথমে ভেবেছিল কেউ বোধহয় বেড়াতে এসেছে, শেষে ঘরে ঢুকে দেখে কেউ নেই। সত্যি? রহমান সাহেবের স্ত্রী বললেন, একদিন নাকি আনিস সাহেব গভীর রাতে রহমান সাহেবকে ডেকে নিয়ে গেলেন তার স্ত্রীর খুব অসুখ, এই কথা বলে। রহমান সাহেব গিয়ে দেখেন অসুখ টসুখ কিচ্ছু নেই, দিব্যি ভালো মানুষ। নীলু মৃদুস্বরে বলল, রানুর মতো সুন্দরী হলে আমি পাগল হতেও রাজি। বিলু এসে ফেলল, হাসতে হাসতে বলল, কথাটা ঠিক বলেছ আপা। রানু প্রসঙ্গে পাওয়া সব তথ্য লিখে রাখবার জন্য মিসির আলী সাহেব মোটা একটা খাতা কিনে এনেছেন। খাতাটির প্রথম পাতায় লেখা, একজন মানসিক রোগীর পর্যায়ক্রমিক মনোবিশ্লেষণ। দ্বিতীয় পাতায় কিছু ব্যক্তিগত তথ্য, যেমন নাম রানু আহমেদ, বয়স 17 বৎসর, রূপবতী, বৈবাহিক অবস্থা বিবাহিত, 13 মাস আগে বিয়ে হয়, স্বাস্থ্য রুগ্ন, ওজন 80 পাউন্ড, স্বামী আনিস আহমেদ, দি জেনিথ ইন্টারন্যাশনালের ডিউটি অফিসার, বয়স 37, স্বাস্থ্য ভালো। তৃতীয় পাতার হেডিং হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন, এর নিচে লাল কালি দিয়ে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আঁকা। এই পাতায় অনেক কিছুই লেখা হয়েছে, আবার কাটাকুটি করা হয়েছে, যেন মিসির আলী সাহেব মন স্থির করতে পারছেন না কি লিখবেন। 2 লাইন শুধু পড়া যায়। লাইন দুটির নিচে লাল কালি দিয়ে দাগ দেয়া, মেয়েটি অডিটরি হ্যালুসিনেশন হচ্ছে, সে একা থাকাকালীন
শুনতে পায় কেউ যেন তাকে ডাকছে। পরের কয়েকটি পাতায় রানুর সঙ্গে তার প্রথম সাক্ষাতের খুঁটিনাটি প্রতিটি বিষয় লেখা। এই পাতাগুলো পড়লেই বোঝা যায় মিসির আলী নামের এই লোকটির স্মৃতিশক্তি অসাধারণ। অতি তুচ্ছ ব্যাপারগুলোও লেখা আছে। যেমন এক জায়গায় লেখা, মেয়েটি বেশ কয়েকবার শাড়ির আঁচল টেনেছে, 2বার শব্দ করে আঙুল ফুটিয়েছে। আমি লক্ষ্য করলাম মেয়েটি পানি খেলো মাথা নিচু করে, বেশ খানিকটা নিচু করে, যেন পানি পান করার ব্যাপারটি সে আড়াল করতে চায়। নদীতে গোসলের গল্পটি লেখা আছে। গল্পের শেষে বেশ কিছু প্রশ্ন করা আছে। যেমন, একজন মৃত মানুষ পানিতে ভেসে থাকবে, ডুবে থাকবে না। গল্পের মৃত মানুষটির ডুবে ডুবে চলার কথা আছে, এরকম থাকার কথা নয়। পাজামা খুলে ফেলার কথা আছে। কিশোরীরা সাধারণত শক্ত গিট দিয়ে পাজামা পরে, গিট খুলতে হলে ফিতা টানতে হবে। ওই মানুষটি কি ফিতা টেনেছিল, না পাজামাটাই টেনে নামিয়েছে? তার আনুমানিক বয়স কত ছিল? প্রথম অসুস্থতার সময় কি মেয়েটি ঘুমের মধ্যে কোনো কথাবার্তা বলতো? কি বলতো? মেয়েটি বলল লোকটির নাম জালালউদ্দিন। কিভাবে বলল? লোকটির নাম তো তার জানার কথা নয়, নাকি পরে শুনেছে? জালালউদ্দিন জাতীয় নামের কারো সঙ্গে কি এই মেয়েটির পূর্ব পরিচয় ছিল? প্রশ্ন শেষে 3টি মন্তব্য লেখা আছে। মন্তব্যগুলো সংক্ষিপ্ত। প্রথম মন্তব্য, মেয়েটি যে ঘটনার কথা বলছে তা বিশ্বাসযোগ্য নয়। দ্বিতীয় মন্তব্য, এই ঘটনা অন্য যেসব ব্যক্তি প্রত্যক্ষ করেছে তাদের সঙ্গে প্রথম আলাপ করতে হবে। দ্বিতীয় মন্তব্যটি লাল কালি দিয়ে আন্ডারলাইন করা ও পাশে লেখা অত্যন্ত জরুরি। তৃতীয় মন্তব্য, মেয়েটির অবশ্যই কিছু পরিমাণ এক্সট্রাসেন্সরি পারসেপশন আছে। সে কার্ডের সবকটি চিহ্ন সঠিকভাবে বলতে পেরেছে। আমি এরকম আগে কখনো দেখিনি। এই বিষয়ে আমার ধারণা হচ্ছে মানসিকভাবে অসুস্থ রোগীদের এই দিকটি উন্নত হয়ে থাকে। আমি এর আগেও যে কটি অসুস্থ মানুষ দেখেছি তাদের সবার মধ্যে এই ক্ষমতাটি কিছু পরিমাণে লক্ষ্য করেছি। দি জার্নাল অফ প্যারাসাইকোলজির 3য় ভলিউমে এই প্রসঙ্গে রিভিউ পেপার আছে, অর্থর জান্নান এবং এফ টলম্যানের। সোহাগী হাই স্কুলের হেডমাস্টার সাহেব দারুণ অবাক হলেন। রানুর ব্যাপারে খোঁজ খবর করার জন্যে এক ভদ্রলোক এসেছেন। এর মানে কি? অতদিন আগে কি হয়েছিল না হয়েছিল তা কি এখন আর কারো মনে আছে? আর মনে থাকলেও এইসব ব্যাপার নিয়ে এখন ঘাটাঘাটি করাটা বোধহয় ঠিক নয়। কিন্তু যে ভদ্রলোক এসেছেন তাকে মুখের ওপর না বলতেও বাধছে। ভদ্রলোক হাজার হলেও বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, মানী লোক। তাছাড়া এত দূর এসেছেন নিশ্চয়ই কোনো কারণ আছে। মুখে বলছেন রানু অসুস্থ এবং তিনি রানুর একজন চিকিৎসক, কিন্তু এটা ঠিক বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। কারণ মাসখানেক আগেই রানুকে তিনি দেখে এসেছেন, কিছুমাত্র অসুস্থ মনে হয়নি। আজ হঠাৎ এমন কি হয়েছে যে ঢাকা থেকে এই ভদ্রলোককে আসতে হলো? রানুর কি হয়েছে বললেন? মানসিকভাবে অসুস্থ। আমি তো সেদিনই তাকে দেখে এলাম। যখন দেখেছেন তখন হয়তো সুস্থই ছিল। কি জানতে চান আপনি বলেন? নদীতে গোসলের সময় কি ঘটেছিল সেটা বলেন। সেসব কি আর এখন মনে আছে? ঘটনাটা বেশ সিরিয়াস এবং নিশ্চয়ই আপনাদের মধ্যে বহুবার আলোচিত হয়েছে, কাজেই মনে থাকার কথা। আপনার যা মনে আসে তাই বলেন। হেডমাস্টার সাহেব গম্ভীর স্বরে ঘটনাটা বললেন। রানুর গল্পের সঙ্গে তার গল্পের কোনো অমিল লক্ষ্য করা গেল না। শুধু ভদ্রলোক বললেন মেয়েরা গোসল করতে গিয়েছিল দুপুরে, সন্ধ্যায় নয়।
পায়জামা খোলার ব্যাপারটি বলেন। পায়জামাটা কি পাওয়া গিয়েছিল? আপনি কি বললেন বুঝতে পারছি না। রানু বলছিল নদীতে গোসল করবার সময় সেই মরা মানুষটি তার পায়জামা খুলে ফেলে। আরে না না, কি বলেন? ওর পরনে পায়জামা ছিল? হ্যাঁ, থাকবে না কেন? আপনার ঠিক মনে আছে তো? মনে থাকবে না কেন? পরিষ্কার মনে আছে। আপনি অন্য সবাইকেও জিজ্ঞেস করে দেখতে পারেন। ওই মরা মানুষটি সম্পর্কে জানেন? কিছুই জানি না রে ভাই। থানায় খবর দিয়েছিলাম। থানা হচ্ছে এখান থেকে 10 মাইল। সেই সময় যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। থানাওয়ালারা আসে 2 দিন পরে। লাশ তখন পচে গলে গিয়েছে। শিয়াল কুকুর কামড়াকামড়ি করছে। থানাওয়ালারা এসে আমাদের লাশ পুঁতে ফেলতে বললেন। আমরা নদীর ধারেই গর্ত করে পুঁতে ফেলি। আচ্ছা, ওই লাশটি তো উলঙ্গ ছিল, ঠিক না? জি না, ঠিক না। হলুদ রঙের একটা প্যান্ট ছিল আর গায়ে গেঞ্জি ছিল। মিসির আলি সাহেবের ভ্রু কুঞ্চিত হলো। আপনার ঠিক মনে আছে তো ভাই? আরে, এটা মনে না থাকার কোনো কারণ আছে? পরিষ্কার মনে আছে। লাশটি কি বুড়ো মানুষের ছিল? জি না, জোয়ান মানুষের লাশ। আর কিছু মনে পড়ে? আর তো কিছু নেই মনে পড়ার। আপনার ওই মেয়েটির সঙ্গে কথা বলতে চাই। অনুফা যার নাম, শুনেছি ওর শ্বশুরবাড়ি কাছেই। হরিণঘাটায়। আপনি যেতে চান হরিণঘাটা? জি। কখন যাবেন? আজকেই যেতে পারি। কত দূর এখান থেকে? 15 মাইল। বেবি ট্যাক্সি করে যেতে পারেন। রাতে ফিরে আসতে পারবো? তা পারবেন। বেশ, তাহলে আপনি আমাকে ঠিকানাটা দিন। দেব। বাড়িতে চলেন, খাওয়া দাওয়া করেন। আমি হোটেল থেকে খেয়ে দিয়ে এসেছি। তা কি হয়, অতিথি মানুষ। আসুন আসুন। ভদ্রলোক বাড়িতে নিয়ে গেলেন ঠিকই, কিন্তু বড়ই গম্ভীর হয়ে রইলেন। মাথার ওপর এসে পড়া উপদ্রবে তাকে বেশ বিরক্ত মনে হলো। ভালো করে কোনো কথাই বললেন না। অকারণে বাড়ির একজন কামলার ওপর প্রচণ্ড হম্বিতম্বি শুরু করলেন। কিন্তু অনুফার বাড়িতে সম্পূর্ণ ভিন্ন ব্যাপার ঘটল। মেয়েটি আদর যত্নের একটি মেলা বাঁধিয়ে ফেলল। মিসির আলি অবাক হয়ে দেখলেন মেয়েটির স্বামী সন্ধ্যাবেলাতেই জাল নিয়ে পুকুরে নেমে গেছে। অনুভব পরিচিত মানুষদের মতো আদরে গলায় বলল, রাতে ফিরবেন কি? কাল সকালে যাবেন। লোকজন মিসির আলিকে দেখতে এলো। এরা বেশ সম্পন্ন গৃহস্থ। মেয়েটিও মনে হলো বেশ ক্ষমতা নিয়ে আছে। সবাই তার কথা শুনছে। ঘণ্টাখানেকের মধ্যে তাকে গোসলের জন্য গরম পানি করে দেয়া হলো। একটা বাটিতে নতুন একটা গায়ে মাখার সাবান। মোড়কটি পর্যন্ত ছেঁড়া হয়নি। বাংলা ঘরে নতুন চাদর বিছিয়ে বিছানা করা হলো। মেয়েটির বৃদ্ধ শ্বশুর একটি ফর্সি হুক্কাও এনে দিলেন এবং বারবার বলতে লাগলেন খবর না দিয়ে আসার জন্যে ঠিকমতো খাতির যত্নে করতে না পেরে তিনি বড়ই শর্মিন্দা। তবে যদি কালকের দিনটা থাকেন তবে তিনি হরিণঘাটার বিখ্যাত মাগুর মাছ খাওয়াবেন। খাওয়াতে না পারলে তিনি বাপের বেটা না, ইত্যাদি ইত্যাদি। মিসির আলিরও বিস্ময়ের সীমা রইল না। তিনি সত্যি সত্যি একদিন থেকে গেলেন। মিসির আলি সাহেব এরকম কখনো করেন না। রানু মৃদু স্বরে বলল, ভেতরে আসবো? এসো রানু, এসো। গল্প করতে এলাম। খুব ভালো করেছ। নীলু উঠে গিয়ে রানুর হাত ধরল। রানু বলল, তুমি কাঁদছিলে নাকি? চোখ ভেজা। নীলু কিছু বলল না। রানু বলল, এত কিসের দুঃখ তোমার যে দুপুরবেলায় কাঁদতে হয়? তোমার বুঝি কোনো দুঃখ টুক্ষ নেই? আমি সুখী মানুষ। রানু হাসতে লাগলো।
নীলু হঠাৎ গম্ভীর হয়ে বলল, তুমি বলেছিলে একটা খুব অদ্ভুত কথা আমাকে বলবে। বলেছিলাম নাকি? হ্যাঁ, আজ সেটা বলতে হবে। তারপর আমি আমার একটা অদ্ভুত কথা বলবো। রানু হাসতে লাগলো। হাসছো কেন রানু? তোমার অদ্ভুত কথা আমি জানি, এই জন্য হাসছি। কি আবোল তাবোল বলছো? তুমি জানবে কি? জানি কিন্তু। নীলু গম্ভীর হয়ে বলল, জানলে বলো তো। তোমার একজন প্রিয় মানুষ তোমার সঙ্গে দেখা করতে রাজি হয়েছে, ঠিক না? নীলু দীর্ঘ সময় কোনো কথাবার্তা বলল না। রানু বলল, কি ভাই, বলতে পারলাম তো? হ্যাঁ, পেরেছ। ও কি বাসায় আসবে? বলবো তোমাকে। তার আগে তুমি বলো, তুমি কি করে জানলে? বিলু তোমাকে বলেছে? কিন্তু বিলু তো কিছুই জানে না। আমাকে কেউ কিছু বলেনি। তাহলে তুমি জানলে কি করে? আমি স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছি মানে? নীলু, মাঝে মাঝে আমি স্বপ্ন দেখি। সেগুলো ঠিক স্বপ্নও না, তবে অনেকটা স্বপ্নের মতো। সেগুলো সব সত্যি। গত রাতে আমি স্বপ্নে দেখলাম তুমি একটি চিঠি পেয়ে খুব খুশি। সেই চিঠিতে একটি লাইন লেখা আছে, যার মানে হচ্ছে তোমার সঙ্গে আমার দেখা হবে বা এই রকম কিছু। এসব কি তুমি সত্যি সত্যি বলছো রানু? হ্যাঁ। কবে তার সঙ্গে তোমার দেখা হবে? আজ বিকেলে। আমি নিউ মার্কেটের বইয়ের দোকানের সামনে একটা সবুজ রুমাল হাতে দাঁড়িয়ে থাকব। তিনি আমাকে খুঁজে বের করবেন। বাহ, খুব মজার ব্যাপার তো। রানু হাসতে লাগলো। এক সময় হাসি থামিয়ে গম্ভীর গলায় বলল, শুধু গল্প উপন্যাসে এসব হয়, বাস্তবে এই প্রথম দেখছি। তোমার ভয় করছে না? ভয় করবে কেন? তোমার কিন্তু নীলু ভয় করছে, আমি বুঝতে পারছি। বেশ ভয় করছে, করছে না? না। রানু ইতস্তত করে বলল, ইচ্ছা করলে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারো, আমি দূরে থাকবো। থাক, দূরে দাঁড়িয়ে থাকতে হবে না। মনে হলো নীলু রানুর কথাবার্তা সহজভাবে মেনে নিতে পারছে না। তার চোখ মুখ গম্ভীর। রানু বলল, কি নেবে? না, আমার একা যাবার কথা, একাই যাব। আর যদি গিয়ে দেখো খুব বাজে ধরনের একটা লোক, তখন কি করবে? বাজে ধরনের লোক মানে? অর্থাৎ যদি গিয়ে দেখো দাঁত পড়া চুল পাকা এক বুড়ো। তোমার কি সেরকম মনে হচ্ছে? রানু মাথা দুলিয়ে হাসলো, কিছু বলল না। নীলুকে দেখে মনে হলো রানুর ব্যবহারে সে বেশ বিরক্ত হচ্ছে। দুটো বাজতেই সে বলল, এবার তুমি যাও, আমি সাজগোজ করব। এখনই? 4টা বাজতে তো দেরি আছে। তোমার মতো সুন্দরী তো আমি না, আমাকে সময় নিয়ে সাজতে হবে। রানু উঠে পড়ল। নীলু সত্যি সাজতে বসলো, কিন্তু কি যে হয়েছে তার, চোখে পানি এসে কাজল ধুয়ে যাচ্ছে। আইল্যাশ পরার ইচ্ছা ছিল, একা একা পরা সম্ভব নয়। অনেক বেছে টেছে শাড়ি পছন্দ করলো, সাদার ওপর নীলের একটা প্রিন্ট, আগে সে কখনো পরেনি। নীলুমা, কোথাও যাচ্ছ নাকি? নীলু তাকিয়ে দেখল বাবা। কোথায় যাচ্ছ গো মা? একজন বন্ধুর সঙ্গে দেখা করতে। তোমার কি চা লাগবে? হলে ভালো হতো। থাক, তুই ব্যস্ত। চা বানাতে আর কয় মিনিট লাগবে? তুমি বসো, আমি বানিয়ে আনছি। নীলুর বাবা চেয়ার টেনে নীলুর ঘরেই বসলেন। চা কি চিনি ছাড়া আনবো বাবা? না, 1 চামচ চিনি দিস। একটু আধটু চিনি খেলে কিছু হবে না। নীলু চা নিয়ে এসে দেখে বাবা ঝিমুচ্ছেন।
ঝিমুনিরও বেশি, প্রায় ঘুমাচ্ছেন বলা চলে। বাবা যেন বড় বেশি দ্রুত বুড়ো হয়ে যাচ্ছেন। বড় মায়া লাগলো নীলুর। বাবা, তোমার চা। কোন বন্ধুর বাড়ি যাচ্ছিস মা? নীলু খানিক ইতস্তত করে বলল, তোমাকে আমি পরে বলবো বাবা। সন্ধ্যার আগে আসবি তো? হ্যাঁ বাবা। গাড়ি নিয়ে যাবি? না, গাড়ি নেব না। নিয়ে যা না, ড্রাইভার তো দিনরাত বসে বসে মাইনা খায়। বাবা, আমি গাড়ি নেব না। নীলুর স্বাদ শেষ হলো 3:30টায়। আয়নায় তাকিয়ে নিজেকে তার পছন্দই হলো। যে মেয়েটিকে দেখা যাচ্ছে সে বেশ রূপসী, তার মায়াকারা দুটি চমৎকার চোখ আছে, কিশোরীদের মতো ছোট ছোট চিবুক। ভালোই তো, এরকম একটি মেয়েকে পুরুষরা কি ভালোবাসে না? নাকের কাছে মুক্তোর মতো কিছু ঘামের বিন্দু। নীলু তার সবুজ রুমাল দিয়ে সাবধানে ঘাম মুছে ফেলল। তারপর উঠে এলো 3তলায়। রানু, রানু। রানু যেন তৈরিই হয়েছিল। সে বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে। তুমি যাবে বলেছিলে আমার সঙ্গে, চলো চলো। রানু তালা লাগালো। নীলু মৃদু স্বরে বলল, তুমি জানতে আমি আসব? হ্যাঁ, জানতাম। সন্ধ্যা পর্যন্ত তারা অপেক্ষা করলো, কারো দেখা পাওয়া গেল না। এক সময় নীলু বলল, এখন চলে যেতে চাও রানু? আরো খানিকক্ষণ দাঁড়িয়ে থাকি, তোমার এখনো যেতে ইচ্ছে করছে না? এক জায়গায় দাঁড়িয়ে না থেকে চলো হাঁটি। তারা বেশ কয়েকবার নিউ মার্কেট চক্কর দিয়ে ফেলল। কেউ এগিয়ে এসে বলল না, তোমাদের মধ্যে নীলু কে? রানু, তোমার কি হাঁটতে টায়ার্ড লাগছে? না। রানু, তুমি তো অনেক কিছু বুঝতে পারো, তাই না? মাঝে মাঝে পারি। লোকটি এসেছে কিনা বুঝতে পারছো না? না নীলু, পারছি না। আমি সবসময় পারি না। রানু লক্ষ্য করলো নীলুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে তার সবুজ রুমাল দিয়ে চোখ চেপে ধরল। রানু গাঢ় স্বরে বলল, কাঁদে না নীলু। কান্না এলে কি করব? মনটা শক্ত করো ভাই, পৃথিবীটা খুব ভালো জায়গা নয়। লোকজন তাকাচ্ছে ওদের দিকে। রানু নীলুর হাত ধরে বাইরে নিয়ে এলো। বেশ অস্বস্তিকর অবস্থা। তার প্রায় 4 দিন পর নীলু একটি চিঠি পেল। প্রিয় নীলু, ওই দিন তোমাকে দেখলাম। তুমি তো ভারী মিথ্যুক। কেন বললে তুমি দেখতে সুন্দর নও? তোমাকে বর্ষার জলভারে নত আকাশের মতো লাগছিল। আমি ছুটে যেতে চেয়েছিলাম, কিন্তু তোমার বান্ধবীকে দেখে থমকে দাঁড়িয়েছি। কথা ছিল একা আসবে, তাই নয় কি? শুধু আমরা দুজন থাকবো। আমাকে দেখে যদি তোমার কথা বলতে ইচ্ছে করে, তাহলে কোনো একটি রেস্টুরেন্টে বসে দুইজনে চা খেতে খেতে গল্প করব। আর যদি তোমার আমাকে পছন্দ না হয়, তাহলে তুমি তোমার সবুজ রুমালটি তোমার হ্যান্ডব্যাগে লুকিয়ে ফেলবে। তোমাকে কিছুই বলতে হবে না। আমি মন খারাপ করব ঠিকই, কিন্তু বিদায় নেব হাসি মুখে। এবং আর কোনো দিনই তুমি আমাকে দেখবে না। তবে নীলু, আমার কেন জানি মনে হচ্ছে আমাকে তুমি অপছন্দ করবে না। এরকম মনে করার কোনোই কারণ নেই, তবু মনে হচ্ছে। খুব সম্ভব উইশফুল থিঙ্কিং, না আমি? নীলু চিঠিটি সমস্ত দিনে প্রায় 100 বার পড়ল, এবং প্রতিবারই তার কাছে নতুন মনে হলো। রাতে সে অদ্ভুত সুন্দর একটি স্বপ্ন দেখল, যেন পুরনো আমলের একটি পালতোলা জাহাজে সে বসে আছে। জাহাজের পালটি গাঢ় সবুজ রঙের। প্রচণ্ড বাতাস দিচ্ছে। বাতাসে জাহাজ ছুটে চলেছে বিদ্যুৎ গতিতে। নীলুর একটু ভয় ভয় লাগছে, কারণ জাহাজে আর কাউকে দেখা যাচ্ছে না। নীলু একসময় বলল, আমার ভয় লাগছে জাহাজে। আর কেউ কি আছে? সঙ্গে সঙ্গে একটি ভারী পুরুষালী গলা শোনা গেল, ভয় নেই নীলু, আমি আছি। স্বপ্ন এত সুন্দর হয়।
নীলুর ঘুম ভেঙে গেল। বাকি রাত সে আর ঘুমোতে পারল না। বালিশে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। বিলু জেগে উঠে বলল, কি হয়েছে রে আপা? নীলু ভেজা গলায় বলল, পেট ব্যথা করছে, এখন একটু কম, তুই ঘুমো। অনুফার কাছ থেকে নতুন কিছু জানা গেল না। সেও খুব জোর দিয়ে বলল, রানুর পরনে পায়জামা ছিল এবং মৃত লোকটির পরনেও কাপড় ছিল। আপনি লোকটিকে দেখেছেন? হ্যাঁ, কিন্তু আপনি করে বলছেন কেন? মুরব্বী মানুষ আপনি। আমি আপনার মেয়ের বয়সী। লোকটিকে কেমন দেখলে বলো তো? চাচা, আমার কিছু মনে নেই। সেই সময় আমি ঘোরের মধ্যে ছিলাম। পরদিন আমার বিয়ে। হ্যাঁ, তা জানি। লোকটিকে নদীর পাড়ে পুঁতে রাখা হয়, তাই না? জি। তারপর অনেকদিন কেউ ওদিকে যেত না। সবাই বলাবলি করতো রাতে কি জানি দেখতে পায়। কি দেখতে পায়? ছায়া ছায়া কি নাকি দেখে। তবে এসব সত্যি না চাচা, সব মন গড়া। তাই নাকি? জি, ভূত প্রেত বলতে কিছু নেই। মিসির আলী বড়ই অবাক হলেন। গ্রামের কোনো মেয়ে এই চিন্তা করে না। এতটা মুক্ত চিন্তা তাদের থাকার কথা নয়। মিসির আলী বললেন, তুমি পড়াশোনা কত দূর করেছো? চাচা, আয়ে পড়ার সময় আমার বিয়ে হয়েছে। তারপর আর পড়াশোনা হয়নি। গ্রামে বিয়ে হয়েছে তো। পড়াশোনা করার আমার খুব শখ ছিল। মানুষের সব শখ মেটা উচিত নয়। একটা ডিসস্যাটিসফ্যাকশন থাকা দরকার। কেন? তাহলে বেঁচে থাকতে ইচ্ছা করে। সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায়। যেসব মানুষের শখ মিটে গেছে তারা খুব অসুখী মানুষ। অনুফা চুপ করে রইল। মিসির আলী মৃদু স্বরে বললেন, এবার রানুর কথা বলো। কি কথা জানতে চান? সব কথা। ও খুব অদ্ভুত মেয়ে। ও মানুষের ভবিষ্যৎ বলতে পারে। কিভাবে বলে? তা জানি না, তবে বলতে পারে। একবার কি হয়েছে শোনেন। আমি আর ও গল্প করছি। সে হঠাৎ গল্প থামিয়ে বলল, কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়িতে শ্রীপুরের খালারা বেড়াতে আসবেন। আর সত্যি সত্যি তারা এলেন। এটা তো এমনিতেও হতে পারে, মানুষ বেড়াতে আসে না? তা আসে, কিন্তু শ্রীপুরের খালারা 5 বছর পর প্রথম এসেছিলেন। তাদের সঙ্গে আমাদের কি একটা ঝগড়া চলছিল। ও, তাই নাকি? আরেক গল্প বলি শোনেন। তখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে রানুদের ওখানে বেড়াতে গিয়েছি। না, এটা আপনাকে বলা যাবে না। বলা যাবে না কেন? গল্পটা ভালো না। থাক, তাহলে অন্য গল্প বলো। অনুফার স্বামীকেও মিসির আলী সাহেবের বেশ লাগলো। গোয়ার গোবিন্দ ধরনের লোক, স্ত্রীর খুবই অনুগত। সে মিসির আলীকে নিয়ে প্রচুর ঘুরল। লোকটির যথেষ্ট প্রভাব প্রতিপত্তিও দেখা গেল। মধুপুর থানার ওসি সাহেব ওর কথাতেই পুরনো ফাইলপত্র ঘেটে দেখলেন যে একটি মরা লাশ পাওয়ার খবরে এফআইআর করা হয়েছিল। তখন ওসি ছিলেন ব্রজগোপাল হালদার। তার নোটে লেখা, একটি কলেরায় মৃত মানুষের লাশ 30-35 মধুপুরের নিমশাসা গ্রামে পাওয়া যায়। লাশটির পচন ধরিয়া গিয়াছিল। প্রাথমিক পরীক্ষার পর আমি লাশটির পুঁতিয়া ফেলিবার নির্দেশ দেই। লাশটির কোনো পরিচয় জানা যায় নাই। মিসির আলী বললেন, কলেরায় মৃত, এটা বোঝা গেল কি করে? ওসি সাহেব বিরক্ত হয়ে বললেন, সেটা আমি কি করে বলবো? রিপোর্ট তো আমার লেখা না। ব্রজগোপাল বাবুকে জিজ্ঞেস করেন, তিনি জানবেন। তাকে কোথায় পাওয়া যাবে? পুলিশ ডাইরেক্টরেটে খোঁজ নেন। তবে এইসব খোঁজাখুঁজির কোনো অর্থ নেই। 10 বছর আগের ঘটনা মনে করে বসে আছে নাকি? পুলিশকে আপনারা কি মনে করেন বলেন তো? ঘটনাটি অস্বাভাবিক, সেজন্য হয়তো তার মনে থাকবে। একটা ডেড বডি পাওয়া গেছে পানিতে। এর মধ্যে আপনি অস্বাভাবিক কি দেখলেন? বাংলাদেশের প্রতিদিন কয়টা ডেড বডি পাওয়া যায় জানেন?
জি না, জানি না। পুলিশের লাইনে ডেড বডি পাওয়াটা খুবই স্বাভাবিক ঘটনা, বুঝলেন? মিসির আলী মধুপুরে আরও একদিন থাকলেন। দেখে এলেন যে জায়গায় লোকটিকে পোতা হয়েছিল সেই জায়গা দেখার মতো কিছু নয়। ঘন কাটা বন হয়েছে, যার মানে হচ্ছে এই জায়গাটিকে বেশ কিছুদিন লোকজন ভয়ের চোখে দেখেছেন। হাঁটাচলা বন্ধ করে দিয়েছে নিশ্চয়ই। মিসির আলী অনেকের সঙ্গে কথা বললেন, যদি নতুন কিছু পাওয়া যায়, নতুন কোনো তথ্য যা কাজে লাগবে, কিন্তু কিছুই জানা গেল না। 10 বছর দীর্ঘ সময়। এই সময় মানুষ অনেক কিছু ভুলে যায়। মধুপুর থেকে তিনি গেলেন রানুদের বাড়িতে। সেখানে যাবার একটি উদ্দেশ্য, খুঁজে দেখা জালাল উদ্দিন নামে কাউকে পাওয়া যায় কিনা। এই লোকটিকে পাওয়া খুবই প্রয়োজন। আনিস লক্ষ্য করল রানু ইদানিং বেশ স্বাভাবিক। এর প্রধান কারণ বোধহয় বাড়িওয়ালার দুটি মেয়ে। ওদের সঙ্গে সে বেশ মিলেমিশে আছে। গল্পের বই আনছে, ভালো মন্দ কিছু রান্না হলেই আগ্রহ করে নিচে নিয়ে যাচ্ছে। বাড়িওয়ালাদের সঙ্গে বেশি মেলামেশা আনিসের পছন্দ নয়। বাড়িওয়ালাদের সে সবসময় শত্রুপক্ষ মনে করে। কয়েকবার ভেবেছিল বলবে মেলামেশাটা কমাতে, না বলে ভালোই হয়েছে। এতে যদি অসুখটা চাপা পড়ে তো ভালোই। কাজের একটি ছেলে পাওয়া গেছে, জিতু মিয়া। এই ছেলেটিও রানুকে বেশ ব্যস্ত রাখছে। ছেলেটির বয়স 10-11, তবে মহা বোকা। কোনো কাজই করতে পারে না, করার আগ্রহও নেই। রানু ক্রমাগত বকাঝকা করে কিছু করাতে পারে না, তবে তার সময় বেশ কেটে যায়। সন্ধ্যাবেলা সে আবার জিতু মিয়াকে নিয়ে পড়াতে বসে। জিতু ঘুম ঘুম চোখে পড়ে, সরে অ সরে আ। এই পড়াটি গত 1 সপ্তাহ ধরে চলছে। জিতু মিয়া কিছুই মনে রাখতে পারছে না, কিন্তু তাতে রানুর উৎসাহে ভাটা পড়ছে না। আনিস মিয়া একদিন ঠাট্টা করে বলেছে, তুমি দেখি একে বিদ্যাসাগর বানিয়ে ফেলছ। রানু তাতে বেশ রাগ করেছে, গম্ভীর হয়ে বলেছে, ঠাট্টা করছো কেন? বিদ্যাসাগর তো একদিন হতেও পারে। অবশ্য অদূর ভবিষ্যতে তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ভবিষ্যৎ বিদ্যাসাগর রোজ রাতেই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছে এবং রানু প্লেটে খাবার বেড়ে প্রতি রাতেই প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে। এতটা বাড়াবাড়ি আনিসের ভালো লাগে না, কিন্তু সে কিছু বলে না। থাকুক, একটা কিছু নিয়ে ব্যস্ত। এর মধ্যে একদিন আনিস গিয়েছিল মিসির আলি সাহেবের কাছে। ভদ্রলোক বেশ কিছুদিন ঢাকায় ছিলেন না, সবে ফিরেছেন। তার চোখ হলুদ, গা হলুদ। আনিস অবাক হয়ে বলেছে, হয়েছে কি আপনার? জন্ডিস। জন্ডিস বাঁধিয়ে বসেছি। বলেন কি? ইনফেক্টাস হেপাটাইটিস। লিভারের অবস্থা কাহিল রে ভাই। আপনার স্ত্রী কেমন আছেন? ভালো। আর ভয়টায় পাচ্ছেন না? জি না। খুব ভালো খবর। আমি একটু সুস্থ হলেই যাব আপনার বাসায়। জি আচ্ছা। আমি কিছু খোঁজ খবর পেয়েছি, মনে হয় আপনার স্ত্রীর সমস্যাটি ধরতে পেরেছি। তাই নাকি? হ্যাঁ, একটু ভালো হলেই এ নিয়ে কথা বলবো। রানু মিসির আলি সাহেবের জন্ডিসের খবরে খুবই মন খারাপ করলো। আহা, বেচারা একা একা কষ্ট করছে। চলো একদিন দেখে আসি। যাবে? ঠিক আছে, যাব একদিন। কবে যাবে? কাল যাবে? এত ব্যস্ত হচ্ছ কেন? জন্ডিস যখন হয়েছে তখন বেশ কিছুদিন থাকবে, একদিন দেখে এলেই হবে। আমি এই অসুখের ভালো ওষুধ জানি। অরহরের পাতার রস। অরহরের পাতার রস সকালবেলা 1 গ্লাস করে খেলে 3 দিনে অসুখ সেরে যাবে। তাই নাকি? হ্যাঁ, আমার দাদা এই ওষুধটা দিতেন। তুমি কিছু অরহরের পাতা ওই লোকটিকে দিয়ে এসো না। ঢাকা শহরে আমি অরহরের পাতা কোথায় পাবো? কি যে বলো! খুঁজলেই পাবে, জংলা গাছ সব জায়গায় হয়। আনিস যথেষ্ট বিরক্ত হলো।
রানুর এই একটা প্রবলেম, কোনো একটা জিনিস মাথায় ঢুকলে ওটা নিয়েই থাকবে। আনিস বলল, আচ্ছা দেখি। দেখা দেখি না, তুমি খুঁজবে। আর শোনো, কাল তো তোমার অফিস নেই, চলো না ওনাকে দেখে আসি। এত ব্যস্ত কেন? ভদ্রলোক তো আর পালিয়ে যাচ্ছেন না। রানু থেমে থেমে বলল, আমি অন্য একটা কারণে যেতে চাই। কী কারণ? ভদ্রলোক আমার সম্পর্কে খোঁজ খবর করার জন্য মধুপুর গিয়েছিলেন। কি খোঁজ পেলেন জানতে ইচ্ছা করছে। মধুপুরের খবর পেলে কিভাবে? স্বপ্নে? না, স্বপ্ন টপ্ন না, অনুফা চিঠি দিয়েছে। কবে চিঠি পেয়েছো? গতকাল। আনিস চুপ করে গেল। রানু তার নিজের চিঠিপত্রের কথা আনিসকে কখনো বলে না। বিয়ের পর রানু তার আত্মীয় স্বজনের যত চিঠিপত্র পেয়েছে তার কোনোটি সে আনিসকে পড়তে দেয়নি। এ নিয়ে আনিসের গোপন ক্ষোভ আছে। কি আমাকে নিয়ে যাবে? আমি আগে গিয়ে দেখি ভদ্রলোকের অবস্থা কেমন। মিসির আলীকে পাওয়া গেল না। বাড়িতে তার এক ছোট ভাই ছিল। সে বলল, ভাইয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা বেশি ভালো না। বিলিরুবিন 9.5, লিভার খুবই ড্যামেজড।